শ্রেয়া তার শাশুড়ি মা নন্দিতা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে থাকত। শ্রেয়া এবং প্রীতমের বিয়ের 6 মাস হয়ে গেলেও শ্রেয়া এতদিনে নিজের বাপের বাড়িতে যেতে পারেনি, কারণ বিয়ের পরের দিন থেকেই নন্দিতা দেবী শ্রেয়ার উপর সংসারের সমস্ত দায়িত্ব অর্পণ করে। আর ঠিক সেই কারণেই নন্দিতা দেবী নিজের বৌমাকে বাপের বাড়ি পর্যন্ত যেতে দেওয়ার অনুমতি দেয় না। মা, এটা কিন্তু তুমি শ্রেয়ার সঙ্গে ঠিক করছো না। শ্রেয়াকে এবার বাপের বাড়িতে যেতে দাও, অনেকদিন তো হয়ে গেল। ওর তো নিজের মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে। বউয়ের গোলামি করতে চলে এসেছিস তাহলে? তোর বউ চলে গেলে সংসারের কাজকর্ম কে করবে? এই বুড়ি বয়সে আমাকে কি রান্না বান্না করতে হবে নাকি? আমি জানতাম তুমি এটাই বলবে, আর সেই কারণে আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি একটা কাজের বউকে দেখেছি, ওর নাম শান্তি। যতদিন শ্রেয়া নিজের বাপের বাড়িতে থাকবে, শান্তি আমাদের বাড়িতে কাজ করবে। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সব শান্তি করবে। তোমাকে কিছুই করতে হবে না। আশা করছি এবার তোমার কোনো আপত্তি নেই। না, আমার কোনো আপত্তি নেই, তবে তোর বউকে তাড়াতাড়ি চলে আসতে বলিস। সেদিনই প্রীতম শ্রেয়াকে তার বাপের বাড়িতে দিয়ে আসে। পরের দিন সকালবেলা থেকেই শান্তি তাদের বাড়িতে কাজ করতে চলে আসে। শান্তি প্রথম দিন থেকেই ঘরের সমস্ত কাজকর্ম খুবই সুন্দরভাবে করতে শুরু করে। নন্দিতা দেবী অনেক চেষ্টা করলেও শান্তির কাজের প্রতি কোনো অভিযোগ করতে পারে না। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন সকালবেলা শান্তি প্রীতম এবং তার মায়ের জন্য ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট রেডি করে। আর ঠিক তখনই শান্তির ভীষণ জোরে কাশি পায়, তাই সে খাবার টেবিল থেকে কিছুটা দূরে সরে গিয়ে খক খক করে কাশতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে প্রীতম এবং তার মা চলে আসে। শান্তি তাদেরকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে কাশি আটকে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। কিরে, টেবিলে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিস আর আমাদেরকে ডাকলি না কেন? তুই খাবার ঠান্ডা হয়ে গেলে তারপর কি আমাদের ডাকবি? টেবিলে খাবার রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কি দেখতে বলা হয়েছে? মা, তুমি এরকম কেন করো শান্তিকে? সব কাজ শান্তি কত ভালো মতো করে বলো তো। শান্তি আমাদের জন্য এত পরিশ্রম করে, আর তবুও তুমি সবসময় শান্তিকে কথা শোনাও। শান্তির হাতের কাজ সত্যিই খুব ভালো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ তো, এমনি এমনি তো আমাদের জন্য পরিশ্রম করছে না, টাকা নেওয়ার জন্যই তো করছে। ফ্রিতে কি আমাদের দেখাশোনা করছে নাকি? এই, তুই কিছু বলছিস না কেন? চায়ে কতটা চিনি দিয়েছিস? কালকে তো চায়ে বেশি চিনি দিয়ে ফেলেছিলি, আজকে ঠিক করে চাটা করেছিস তো? নন্দিতা দেবীর কথার উত্তরে শান্তি যেই কথা বলতে চায় তখনই তার আরো জোরে জোরে কাশি পায়। সে আর বেশিক্ষণ ধরে কাশি আটকে রাখতে পারে না। শান্তিকে কাশতে দেখে নন্দিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মূর্খ মেয়ে কোথাকার, তোর কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই? তুই এরকম ভাবে খক খক করে কাশি শুরু করেছিস? মুখের কাছে অন্তত হাতটা রাখ, কিংবা শাড়ির আঁচলটা মুখের কাছে ধর। তোর জন্য তো এবার আমরা অসুস্থ হয়ে পড়বো। দেখছিস তো আমরা খাবার খেতে বসেছি, আর এখনই তোর কাশি শুরু হলো। তোর এরকম কাশি দেখে আমার তো খাওয়ার ইচ্ছাই শেষ হয়ে গেল। এই নাও শান্তি, জল খাও। জল খাও, ঠিক হয়ে যাবে। তুমি কি অসুস্থ নাকি? তোমার যদি মনে হয় তোমার শরীর অসুস্থ, তাহলে তুমি কিন্তু বাড়ি চলে যেতে পারো। আরে বাবা, কাজের মেয়ের প্রতি তোর দরদ একেবারে উতলে উঠছে কেন? তুই এদেরকে চিনিস না? কাজের মেয়েরা এরকমই হয়। এরা ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে ছুটি নেয়। সবসময় এদের একটাই উদ্দেশ্য থাকে, কাজ না করে ফ্রিতে টাকা নেওয়া। না না মেম সাহেব, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্যই আমার কাশি হচ্ছে। এই সামান্য কাশি এমনিতেই ঠিক হয়ে যাবে। অল্প একটু কাশির জন্য আমি ছুটি চাইবো কেন? আপনারা খান না, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে তো। এই বলে শান্তি আবার নিজের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর শান্তি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে শুরু করে দেয়, কিন্তু আবার তার খুব জোরে জোরে কাশি হয়। শান্তিকে আবার কাশি করতে দেখে নন্দিতা দেবী প্রচন্ড রেগে যায়। সে হাতে করে একটা মাস্ক নিয়ে শান্তির কাছে আসে। কিরে মুখপুরি, তুই তো একইভাবে কেসেই চলেছিস। তুই তো এবার তোর সাথে সাথে আমাদেরও রোগ বাঁধাবি। তোর কি বড়সড় কোনো রোগ আছে নাকি বলতো? না মেম সাহেব, আমার তো কোনো রোগ নেই, আমার একটু ঠান্ডা লেগেছে। তাড়াতাড়ি কাশিটা ঠিক করার চেষ্টা কর, না হলে কিন্তু তোকে কাজে রাখতে পারবো না আমি। কারণ তুই এরকম ভাবে কাশবি আর খাবার রান্না করবি, তোর কাশির মাধ্যমে রোগ জীবাণু আমাদের খাবারে যাবে, আর তোর সাথে সাথে আমাদেরও রোগ হবে। এই নে ধর, এই মাস্কটা পরে তুই আজকে থেকে রান্না করবি। ঠিক আছে মেম সাহেব, কোনো অসুবিধা নেই, আমি মাস্ক পরেই সব কাজ করব। এই বলে শান্তি মুখে মাস্ক পরে কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর প্রীতম শান্তিকে মুখে মাস্ক পরে কাজ করতে দেখতে পায় এবং তার খুবই খারাপ লাগে। শান্তি, তোমাকে দেখে তো আমার খুব অসুস্থ বলে মনে হচ্ছে। তোমার মনে হয় এখন রেস্ট করা উচিত। কালকে কাজে আসা তোমার কোনো দরকার নেই। তুমি 1-2 দিন বাড়িতে থেকে বিশ্রাম নাও। কিন্তু দাদা বাবু, আমি কাজে না আসলে বাড়ির কাজগুলো কে করবে? আর আমি রান্না বান্না না করলে আপনারা খাবেন কি? আমাদের কথা চিন্তা করতে হবে না তোমাকে। এই 2 দিন আমরা নয় বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব। তুমি যাও শান্তি, তোমার শরীর ঠিক হবে, তারপর তুমি কাজে আসবে।
প্রীতমের কথা শুনে শান্তি খুবই খুশি হয়, তাই সে খুশি মনে নিজের বাড়িতে চলে যায়। আসলে শান্তির প্রচন্ড পরিমাণে জ্বর এসেছিল। প্রচন্ড শারীরিক অসুস্থতা সত্ত্বেও সে প্রীতমদের বাড়িতে কাজ করছিল, তাই প্রীতম তাকে দুদিনের জন্য ছুটি দেওয়ায় শান্তির খুবই সুবিধা হয়। কিন্তু অন্যদিকে শান্তি দুদিন কাজ করতে না যাওয়ায় নন্দিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিরে, তুই দুদিন কাজে আসিসনি কেন? এটা কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি তুই? আসলে মেম সাহেব, আমার প্রচন্ড জ্বর এসেছিল, আর আপনি তো দেখলেন আমার কেমন কাশি হচ্ছিল, সেই জন্য দাদাবাবু দুদিনের জন্য আমাকে ছুটি দিয়েছিলেন। আমার ছেলের কথা তোকে কে শুনতে বলেছে? এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, আমার ছেলে যা বলবে সেটা হবে না। তুই নিশ্চয়ই আমার ছেলের কাছে গিয়ে কান্নাকাটি করেছিস, সেই জন্য আমার ছেলে তোকে ছুটি দিয়েছে। না না মেম সাহেব, আপনি ভুল ভাবছেন, আমি তো এরকম কিছুই করিনি। তোর মতো রোগী কাজের বউকে বাড়িতে রাখাই ভুল হয়েছে। দুদিন কাজে আসিসনি মনে রাখবি, মাসের শেষে টাকা দেওয়ার সময় এই দুদিনের টাকা কেটে নেওয়া হবে। এরকম করবেন না মেম সাহেব, আমরা খুব গরিব, আমাদের টাকার খুব দরকার, আর সেই কারণেই তো আমি আপনাদের বাড়িতে কাজে লেগেছি। আমাকে ছুটি দেওয়া হয়েছিল বলেই তো আমি কাজে আসিনি। কিছু করার নেই, এরকম না করলে সবসময় তুই শরীর খারাপের নাটক করবি। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। শান্তি মন খারাপ করে আবার বাড়ির কাজ করতে শুরু করে। এভাবেই সময় কাটতে থাকে। আসলে শান্তি এবং তার স্বামী তাদের এক 5 বছরের বাচ্চা ছেলের সঙ্গে এক বস্তিতে বাস করত। তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল। আধপেটা খেয়ে কোন রকমেই তাদেরকে জীবন কাটাতে হতো। সেই সাথে শান্তি নন্দিতা দেবীর বাড়িতে অনেক শারীরিক পরিশ্রম করায় সে খুব দুর্বল হয়ে পড়েছিল, আর সেই কারণে কিছুদিন পরপরই সে খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এখন সে অসুস্থ হলেও কাউকে কিছু বুঝতে দেয় না। এরকম ভাবে 2-1 মাস কাটে। 2 মাস পর নন্দিতা দেবীর বৌমা শ্রেয়া আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। এই তো বৌমা চলে এসেছে, এবার আর তাহলে এই রোগী মেয়েটাকে আমাদের বাড়িতে রাখার দরকার নেই। এরকম অসুস্থ মেয়ে আমাদের বাড়িতে থাকলে আমরাও ওর সাথে সাথে অসুস্থ হয়ে পড়বো। শান্তি, তোকে আর কাল থেকে কাজে আসার দরকার নেই। মা, তুমি শান্তিকে কাজ থেকে তাড়িয়ে দিও না। শান্তি খুব গরিব, ওদের টাকার ভীষণ প্রয়োজন। শান্তি আমাদের বাড়িতে কাজ করুক না, অসুবিধা কি আছে? এতে শ্রেয়ার তো সুবিধাই হবে, কারণ একা হাতে সমস্ত কাজ করতে শ্রেয়ার তো অসুবিধাই হয়। হ্যাঁ মা, শান্তি যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে সত্যি আমার সুবিধা হবে। না হয় আমি রান্নাগুলো সবই করব, কিন্তু বাকি কাজগুলো যদি শান্তি করে দেয় তাহলে তো ভালোই হবে। বুঝলাম, তোমরা ইচ্ছা করে এই প্ল্যানটা করেছিলে। তাহলে তোমার কাজ করতে অসুবিধা হয় আর তোমার একটা কাজের মেয়ের প্রয়োজন, সেই কারণে তুমি ইচ্ছা করে বাপের বাড়িতে গিয়েছিলে, যাতে পুরোপুরি ভাবে একটা কাজের মেয়ের বন্দোবস্ত করতে পারো, তাই তো? আপনি পুরোপুরি ভুল ভাবছেন মা, আমরা শুধু শান্তিকে সাহায্য করতে চাইছি। শোনো, তোমাদের যদি কাজের মেয়ের প্রয়োজন থাকে তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে এসো। এই অসুস্থ মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করো, কারণ এই অসুস্থ মেয়েটাকে দেখেই আমার ঘৃণা করে। সব সময় খক খক করে এর কাশি হতেই থাকে। এর সঙ্গে থাকলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো। মা, কারোর প্রতি এত অবহেলা করা উচিত নয়, কিন্তু শান্তি আমাদের মতোই মানুষ। আমরা যেরকম মাঝে মধ্যে অসুস্থ হয়, শান্তিও তো মাঝে মধ্যে অসুস্থ হতেই পারে। এটা তোর কোনো দোষ নেই। কেউ কি আর ইচ্ছা করে অসুস্থ হয়? তুমিই বলো। শান্তি এই বাড়িতেই থাকবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। জানি না এরকম একটা অসুস্থ কাজের মেয়ের প্রতি তোদের এতটা দরদ কিসের। ঠিক আছে, তোদের যা ভালো লাগে তোরা সেটাই কর। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। দেখলে তো প্রীতম, মা কেমন করে কথাগুলো বলে গেল। সব সময় মা এরকম করে, আমার আর ভালো লাগে না এসব। কি করবে বলো তো, মায়ের এরকম তো খিটখিট করার স্বভাব। এতদিন তুমি ছিলে না, শান্তির উপর মা অনেক অত্যাচার করেছে। যাক, তুমি মায়ের কথা বাদ দাও। শান্তি, তোমার কোনো চিন্তা নেই, তুমি আগে যেরকম কাজ করতে সেরকমই কাজ করবে। আপনাদেরকে যে কিভাবে আমি ধন্যবাদ জানাবো, আপনারা আমার উপর অনেক উপকার করেছেন। আমি যতটা সম্ভব আপনাদের সবার ঠিকমতো খেয়াল রাখার চেষ্টা করব। আমি চাইবো আপনাদের কারোর জন্য কোনো অসুবিধা না হয়। এই বলে শান্তি কাজ করতে শুরু করে। কিন্তু নন্দিতা দেবী এখনো শান্তিকে অবহেলা করতেই থাকে। শান্তিকে দেখলেই নন্দিতা দেবী তার থেকে দূরে চলে যায়। এমনকি শান্তি তার সামনে দাঁড়িয়ে থাকলেও নন্দিতা দেবী নিজের খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন হঠাৎ করে নন্দিতা দেবী ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। ডেঙ্গি জ্বরের ফলে তার গায়ে দানা দানা মতো চুলকানিও দেখা দেয়। বাড়িতে রেখেই নন্দিতা দেবীর চিকিৎসা শুরু করানো হয়। মা শুনুন, আপনি কিন্তু এখন অসুস্থ, আপনি আমাদের ধারে কাছেও আসবেন না বলে দিলাম। আপনি শুধুমাত্র আপনার ঘরেই থাকবেন, আর ঘর থেকে একদম বেরোবেন না, কারণ আপনার সংস্পর্শে আসলে আমরা অসুস্থ হয়ে পড়বো। আপনি নিজের ঘরেই থাকবেন, আর আপনার যা যা প্রয়োজন শান্তি আপনাকে দূর থেকে দিয়ে আসবে।
নিজের বৌমার মুখে এমন কথা শুনে শান্তি দেবীর ভীষণ খারাপ লাগে। এমনকি শ্রেয়ার সঙ্গে সঙ্গে প্রীতমও নন্দিতা দেবীর ঘরে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু শান্তি সবসময় নন্দিতা দেবীর ঘরেই থাকে এবং তার সেবা করতে থাকে। সময় মতো তাকে খাবার খাওয়ানো, তার বিছানা পরিষ্কার করে দেওয়া, তাকে ওষুধ খাওয়ানো সবকিছুই শান্তি একা হাতে করতে থাকে। এসব থেকে নন্দিতা দেবী মনে মনে খুবই অনুশোচনা করতে থাকে। কিছুদিন পরে নন্দিতা দেবী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। দেখলে তো মা, যাকে তুমি এতদিন ধরে অবহেলা করেছো, শান্তি অসুস্থ হলে তুমি ধারে কাছেও যেতে না, এমনকি তুমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়েও দেবে বলেছিলে, আর আজকে শান্তির সেবা যত্নেই তুমি সুস্থ হয়ে উঠলে। আমাদেরকে ক্ষমা করে দেবেন মা, আমরা শুধুমাত্র আপনাকে শিক্ষা দেব বলেই আপনার কাছে যাইনি। আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন। কখনো কোনো অসুস্থ মানুষকে দেখে অবহেলা করতে নেই, তাকে সাহায্য করা প্রয়োজন। আমি আমার ভুলের জন্য সত্যিই লজ্জিত। শান্তি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে কখনো আর খারাপ ব্যবহার করব না। আর তুমি আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তোমাকে এখানেই কিন্তু সারা জীবন কাজ করতে হবে। আমাকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। না না মেম সাহেব, আপনি তো আমার মায়ের মতো, আর আপনার সেবা যত্ন করা আমার কর্তব্য ছিল। আমাকে আর মেম সাহেব বলার কোনো প্রয়োজন নেই শান্তি। আমাকে যখন তুমি তোমার মায়ের সঙ্গে তুলনা করেছো, তখন তুমি আমাকে মাসি বলে ডাকবে। আর তোমার যে সবসময় কাশি হয়, এটা কিন্তু অবশ্যই ঠিক করতে হবে, না হলে তোমার তো বড়সড় কোনো রোগ হতে পারে। এই নাও, তুমি কিছু টাকা রাখো, টাকাটা নিয়ে তুমি তোমার চিকিৎসা করাও। নন্দিতা দেবীর এমন পরিবর্তন দেখে তার ছেলে বৌমা দুজনেই খুবই খুশি হয়। সেদিনের পর থেকে শান্তি ওই বাড়িতে একজন বাড়ির সদস্যদের মতোই সম্মান এবং মর্যাদা পায়। ধীরে ধীরে শান্তিও তার শারীরিক দুর্বলতায় এবং অসুস্থতা থেকে মুক্তি পায়, আর সেই সাথে তার সংসারের অভাব অনটনও দূর হয়ে যায়।